সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা সবাই তোমাদের পরিবার পরিজনের সাথে একটু ভিন্ন পরিস্থিতিতে হলেও ঈদের আনন্দ উদযাপন করতে পেরেছ। করোনার এই ক্রান্তিকালে তোমরা সবাই ঘরে অবস্থান করবে এবং নিজেদের প্রতি সচেতন থাকবে। সেই সাথে তোমরা লেখাপড়া চালিয়ে যাবে, কারণ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে নাগাদ খুলবে এটা কিন্তু এখনও স্পষ্ট নয়। আমরা আশা করি যে সহসাই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে বলে আমাদের মনে হয় না। সেই ক্ষেত্রে আমাদেরকে অনলাইন ক্লাসের উপরে গুরুত্ব দিতে হবে এবং আমরা নোয়াখালী সরকারি কলেজ কর্তৃপক্ষ তোমাদের সুবিধার্থে বিভিন্ন বিষয়ে আমরা অনলাইন ক্লাস চালু করেছি। বিশেষ করে আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস নিচ্ছি। এর পূর্বে আমি 2টি ক্লাস নিয়েছি এবং তোমাদের যে ব্যাপক সাড়া পেয়েছি সেটা আমাদের জন্য সুখের বিষয়। এবং তোমরা যে লেখাপড়ার প্রতি একটু সিরিয়াস হয়েছো, লেখাপড়াটাকে তোমরা গুরুত্ব দিচ্ছ, তোমাদের যে ফিডব্যাক পেয়েছি সেখান থেকে আমরা এরকমই ধারণা করি। তো এটা আমাদের উৎসাহিত করেছে। আমরা আশা করি অনলাইন ক্লাসের সংখ্যা আরও বাড়িয়ে দিব এবং তোমাদের ক্লাস সংক্রান্ত যে কোনো বিষয় যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে তোমাদের প্রশ্নটা লিখে দিবে। চাইলে আমাদেরকে সরাসরি মোবাইলেও বলতে পারো এবং তোমরা সবাই আমাদের ক্লাসগুলোকে একটু যদি মনোযোগ দাও, আশা করি শ্রেণীকক্ষে আমরা ক্লাসটা যেভাবে নিতাম, যেভাবে তোমাদের লেখাপড়া করাতাম, অনলাইনেও প্রায় সেরকমই লেখাপড়া তোমাদের আমরা করাতে পারবো। তো তোমরা একটু বাসায় একটু পড়াশোনা করবে। এই অখণ্ড অবসর যে সময় তোমরা পেয়েছো, এই সময়টাকে তোমাদের জীবন গড়ার কাজে লাগাইতে হবে। তোমাদের জন্য এই সময়টা খুবই মূল্যবান। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি। আমি এর আগে মানবদেহের প্রতিরক্ষা অর্থাৎ তোমাদের বইয়ের 10ম অধ্যায় থেকে 2টি ক্লাস নিয়েছিলাম। প্রথম ক্লাসে আমি মানবদেহের প্রতিরক্ষার প্রথম স্তর নিয়ে কথা বলেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমি মানবদেহের প্রতিরক্ষার দ্বিতীয় স্তর নিয়ে কথা বলেছিলাম। দ্বিতীয় স্তরের কোষগুলো কি ভূমিকা রাখে সে কোষের কথা বলেছিলাম। আজকেও আমি প্রায় দ্বিতীয় স্তর নিয়ে কথা বলবো এবং সেখানে কি কি রাসায়নিক প্রক্রিয়াগুলো আছে আর কি কি রাসায়নিক পদার্থগুলো এখানে ভূমিকা রাখে এ সম্পর্কে কথা বলবো। এবং সর্বশেষ আমি অ্যান্টিবডির প্রকারভেদ নিয়ে একটু কথা বলবো। আর আজকের আমার এই ক্লাসের শেষ পর্যায়ে গিয়ে আমি তোমাদেরকে সৃজনশীল পরীক্ষা পদ্ধতিতে তোমরা কিভাবে পড়াশোনা করবে, কিভাবে প্রস্তুতি নিবে, এই ব্যাপারে তোমাদেরকে একটু আলোকপাত করব। তো আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তোমাদের আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে কেমোট্যাক্সিস, ফ্যাগোসাইটোসিস, কমপ্লিমেন্ট সিস্টেম, ইন্টারফেরন যেটা সাইটোকাইন্সের একটা অংশ, প্রদাহ, জ্বর এবং সর্বশেষ আমি অ্যান্টিবডির প্রকারভেদ নিয়ে একটু আলোকপাত করব। এখানে একটু কথা মনে রাখতে হবে, সেটা হলো তোমরা জানো যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি প্রতিরক্ষার ফ্যাগোসাইটোসিস সম্পন্ন হয়। এবং ফ্যাগোসাইটোসিস বুঝতে হলে আগে আমাদেরকে একটি শব্দ বা একটি প্রক্রিয়া জানতে হবে, তার নাম হলো কেমোট্যাক্সিস। আমি প্রথমে তোমাদের কেমোট্যাক্সিস ব্যাখ্যা করব। কেমোট্যাক্সিস ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ারই একটি অংশ। কেমোট্যাক্সিস বলতে কি বুঝবো? সহজ কথায় মনে রাখবা, রাসায়নিক পদার্থের প্রতি সাড়া দিয়ে যে চলন সংগঠিত হয় তার নামই হলো কেমোট্যাক্সিস। এখানে আমি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কেমোট্যাক্সিস কিভাবে কাজ করে তার একটি ব্যাখ্যা আমি তোমাদের এখানে দিয়েছি। আশা করি তোমাদের জন্য এটা বুঝতে অনেক সহজ হবে। এইখানে এই চিত্রের মধ্যে দেখো, এই যে একটা রক্তনালী দেখতেছ, এটাকে আমরা বলছি একটা রক্তনালী, দ্যাট ইজ কৌশিক জালিকা। এবং এইটা হচ্ছে রাসায়নিক উৎস যেখান থেকে রাসায়নিক পদার্থগুলো বের হয়েছে। এখন এই রাসায়নিক উৎস থেকে যে রাসায়নিক পদার্থগুলো আমি যেটা ডট দিয়ে দেখাইছি, রাসায়নিক পদার্থগুলো বের হওয়ার কারণে এদের প্রতি আকর্ষিত হয়ে
কৌশিক নালিকা থেকে ফ্যাগোসাইট কোষগুলো এই দিকে চলে আসতেছে। সবার ডিরেকশনটা খেয়াল করো, ডিরেকশনটা কিন্তু সবার এই দিকে, ডিরেকশনটা কিন্তু এই দিকে, রাইট? ডিরেকশনটা খেয়াল করো সবাই, ডিরেকশনটা কৌশিক জালিকা থেকে সবাই চলে আসছে কার দিকে? রাসায়নিক উৎসের দিকে চলে আসছে। তাহলে এই যে রাসায়নিক উৎসর প্রতি ফ্যাগোসাইট কোষগুলো যে আগমন করতেছে, আগমন সে কিভাবে করলো, কে তাকে আকর্ষিত করলো, কে তাকে বলল যে এদিকে আসো, যে বলেছে সে এই রাসায়নিক পদার্থগুলো। তোমরা জানো এখান থেকে হিস্টামিন বের হয়, এখান থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন বের হয়, এখান থেকে হ্যাপারিন বের হয়। এই যে রাসায়নিক উপাদানগুলো কথা বললাম, এদের দ্বারা আকৃষ্ট হয়ে কৌশিক জালিকা ভেদ করে ফ্যাগোসাইট কোষগুলো চলে আসে রাসায়নিক উৎসের প্রতি। এখানে কারা ক্যামোট্যাক্সিস হিসেবে কাজ করে, কে ক্যামোট্যাক্সিসের ক্ষেত্রে কেমিক্যালগুলো কারা? এখানে আমি 4টা পয়েন্ট লিখেছি, একটু খেয়াল করে দেখো। প্রথমে বলেছি ব্যাকটেরিয়াল টক্সিনস, অর্থাৎ ব্যাকটেরিয়া থেকে যে সমস্ত বিষাক্ত পদার্থগুলো তৈরি হয় তারা ক্যামোট্যাক্সিসে ভূমিকা রাখে। প্রদাহ টিস্যু কর্তৃক উৎপন্ন পদার্থ, অর্থাৎ যে টিস্যুটা আক্রান্ত হয়েছে, যেখানে ইনফ্লামেশন হয়েছে, ওই টিস্যু কর্তৃক কিছু রাসায়নিক পদার্থ সিক্রেশন হয়, তারাও ক্যামোট্যাক্সিসে ভূমিকা রাখে। এছাড়া আরেকটি বলছি কি, কমপ্লিমেন্ট কমপ্লেক্সে যে সমস্ত রাসায়নিক পদার্থ আছে তাদের মধ্যে বিক্রিয়ার ফলে যে রাসায়নিক পদার্থগুলো তৈরি হয় তারাও তোমার রাসায়নিক উৎসের প্রতি, অর্থাৎ রাসায়নিক দ্রব্য যারা ফ্যাগোসাইটকে আকর্ষণ করে সেই ক্ষেত্রে ভূমিকা রাখে। এছাড়াও আরেকটা হচ্ছে, যেখানে প্রদাহ হয় ওই অঞ্চলে প্লাজমা জমাটবদ্ধ হওয়ার কারণে যে সমস্ত রাসায়নিক পদার্থ সৃষ্টি হয় তারাও রাসায়নিক ক্যামোট্যাক্সিসের উৎস হিসাবে তারা কাজ করে থাকে। তাহলে আমি যদি বলি ক্যামোট্যাক্সিস কি, তোমরা এক কথায় সহজে উত্তর দিয়ে দিবে, রাসায়নিক পদার্থের প্রতি আকর্ষিত হয়ে ফ্যাগোসাইটের যে চলন হয় তার নামই হলো ক্যামোট্যাক্সিস। এখানে একটি শব্দ তোমরা খেয়াল করবা, তোমাদের বইতে পাবে এবং এটা পরীক্ষায় জ্ঞান এবং অনুধাবন স্তরে এই প্রশ্নটা আসতে পারে। ডায়াপেডেসিস কি? ডায়াপেডেসিস হলো কৌশিক জালিকার মধ্যে থেকে যে প্রক্রিয়ায় ফ্যাগোসাইটগুলো বেরিয়ে আসে, কৌশিক জালিকার মধ্যে ছিদ্র করে ওই ছিদ্র দিয়ে যে ফ্যাগোসাইটগুলো বেরিয়ে আসে, ওই প্রক্রিয়াটার নাম হলো ডায়াপেডেসিস। ঠিক আছে? তাহলে আমাদেরকে ক্যামোট্যাক্সিস বিষয়টা বুঝতে হবে। ক্যামোট্যাক্সিস কি? ক্যামোট্যাক্সিস হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার একটা অংশ। তাহলে আমরা এখন চলে যাব ফ্যাগোসাইটোসিসে। ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস যখন আমি আলোচনা করব তখন তোমাদেরকে বুঝে নিতে হবে দুটি কোষ স্পেশালি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোন দুটি কোষ নিশ্চয় মনে আছে? আমি গত ক্লাসে বলেছিলাম, একটি হলো মনোসাইট আর একটা হলো নিউট্রোফিল। মনোসাইট যখন টিস্যুতে প্রবেশ করে তখন সে আকারে বড় হয়ে যায়, তার নাম হয়ে যায় তখন ম্যাক্রোফেজ। তাহলে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল এই দুটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অর্থাৎ এই দুটি হলো প্রধান ফ্যাগোসাইটিক কোষ। এখন ফ্যাগোসাইটোসিস যদি পরীক্ষায় আসে তখন তোমাদেরকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার তো আমি সংজ্ঞাটা দিলাম, কিন্তু এর প্রক্রিয়ার ব্যাখ্যা তোমাদের কাছে চাওয়া হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা একটা ফ্যাগোসাইটিক কোষের ছবি আঁকবা। আমি সংক্ষেপে একটা কোষের ছবি আঁকি, তোমরা দেখো আমি চিত্রটা কিভাবে আঁকি।
এখন একটা পরীক্ষায় তুমি চিত্রটা কিভাবে আঁকবা এটাও কিন্তু একটা টেকনিকের বিষয় আছে। আমি তোমাদের শুধু এইটুকু বলতে চাই, বায়োলজি একটি চিত্র নির্ভর বিষয়। চিত্র আঁকার ক্ষেত্রে তোমাকে দক্ষতা অর্জন করতে হবে, এবং আমরা যেভাবে চিত্রটা আঁকি একটু খেয়াল করবো, আমি একটু লম্বা করে চিত্রটা এঁকেছি যাতে আমার লেবেলিংটা করতে সুবিধা হয়। এখানে আমি, এটা হচ্ছে আমার একটা, যে কোনো একটা মনে করো অণুজীব, তাকে সে বক্ষণ করেছে। তো বক্ষণ করার পরে এই ফ্যাগোসাইটের এই দুই জায়গার টিস্যুগুলো এক হয়ে, ক্ষণপথগুলো এক হয়ে ফিউজ হয়ে এটাকে তার দেহের ভিতরে নিয়ে যায়। তারপরে এখানে আমি আরেকটা ছিদ্র আঁকলাম, গহ্বর আঁকলাম। এখানে সে এটাকে আমরা নাম দিব ফ্যাগোজোম। এটার নাম হলো ফ্যাগোজোম। দেন আমি আরেকটা ছিদ্র তোমাদেরকে গহ্বর দেখাচ্ছি, কিন্তু এই গহ্বরটার সাথে তোমার এখানে আমরা লাইসোজোমকে অ্যাড করে দিলাম, কারণ তোমরা জানো যে এদের মধ্যে কিছু কি থাকে, লাইসোজোম থাকে। লাইসোজোম এক হওয়ার কারণে এটা ফিউজ হয়ে যায়, কারণ লাইসোজোমের বিগলন করার ক্ষমতা আছে। এই জন্য সে এর প্রাচীরকে বিগলন করে, তার ভিতরে যে এনজাইমগুলো থাকে সেই এনজাইমগুলো তখন এসে এখানে কাজ করে, এই অণুজীবকে তখন তারা পরিপাক করে ধ্বংস করে দেয়। তাই এটার নাম দিব আমরা ফ্যাগোলাইসোজোম। ফ্যাগোলাইসোজোম। দেন আমরা সংক্ষেপে যদি একটু দেখাই দিতে পারি যে এই যে গহ্বরটা এখানে চলে আসলো, আর অণুজীবটা এখানে তার কিছু বর্জ্য অংশ আছে যেটাকে সে বের করে দিবে। এটাকে আমরা সহজে বলে দিতে পারি যে প্রক্রিয়াটা এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস। তবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার ব্যাখ্যা করতে গেলে আমাদের কতগুলো কথা একটু জানতে হবে। সেগুলো হলো এরকম: অ্যাক্টিভেশন, অ্যাটাচমেন্ট, ইনজেশন, ফ্যাগোজোম, ফ্যাগোলাইসোজোম, ডাইজেশন, এবং ডিসচার্জ, যেটাকে আমরা বলছি এক্সোসাইটোসিস। তাহলে আমি যে অংশগুলো বললাম এই বিষয়গুলো খেয়াল করতে হবে। কি কি? অ্যাক্টিভেশন, অ্যাটাচমেন্ট, ইনজেশন, ফ্যাগোজোম, ফ্যাগোলাইসোজোম, ডাইজেশন, ডিসচার্জ, এক্সোসাইটোসিস। এই কয়েকটি স্টেপের মাধ্যমে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। চিত্র যখনই তোমরা আঁকবা, চিত্রের নিচে কিন্তু নাম দিতে হবে, এই যে কিসের চিত্র আঁকছো। আমি এটা ফ্যাগোসাইটোসিসের চিত্র এঁকেছি, তাই আমি লিখে দিলাম ফ্যাগোসাইটোসিস। এবং তোমরা যখন পরীক্ষায় চিত্র আঁকবা, তোমরা সবসময় খেয়াল করবা লেবেলিংগুলো যেন এক পাশে করা যায়। এটা এত শতশুদ্ধ নিয়ম নয় যে লেবেলিংগুলো এক পাশেই করতে হবে, যে লেবেলিংগুলোকে তোমার কোনোভাবেই দুই পাশে করা যাবে না তা কিন্তু নয়। চেষ্টা করবে ম্যাক্সিমাম লেবেলিংগুলো এক পাশে করার জন্য। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় যখন আসবা, তখন ফ্যাগোসাইটোসিস নামটা কোত্থেকে আসলো এটা আমাকে আগে জানতে হবে। যেমন আমি বলছি, দেখো, ফ্যাগিন, PHA, ফ্যাগিন এর অর্থ জানতে হবে। কাইটোসিস, কাইটোস অর্থ জানতে হবে, এবং ওয়েসিস, এই তিনটা অর্থ জানতে হবে। ঠিক আছে? ফ্যাগিন মানে হলো টু ইট, কাইটোস মানে হচ্ছে সেল, ওয়েসিস মানে হচ্ছে প্রসেস। তাহলে আমি যদি এই অর্থটাকে যদি ব্যাখ্যা করে দিই, তাহলে আমার
ফ্যাগোসাইটোসিস কাকে বলে সে সংজ্ঞাটা হয়ে যাবে। তাহলে আমি কি বলবো? আমি বলবো যে প্রক্রিয়ায় কোষ অণুজীবকে ভক্ষণ করে থাকে সেই প্রক্রিয়ার নামই হলো ফ্যাগোসাইটোসিস। যে প্রক্রিয়ায় কোষগুলো দেহের অভ্যন্তরে আগত অণুজীবদের, ভাইরাস ব্যাকটেরিয়াদেরকে ভক্ষণ করে থাকে সেই প্রক্রিয়ার নামটাই হলো ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস ধাপগুলো বলেছি। প্রথম অংশের মধ্যে আমরা বলি অ্যাক্টিভেশন এবং অ্যাটাচমেন্ট, এই দুটো অংশ আমি একটু এখন ব্যাখ্যা করছি, একটু খেয়াল করে শোনো। যখন কোনো একটি কোষে কোনো একটি শরীরে কোনো একটি জায়গায় প্রদাহ তৈরি হয় তখন ওইখান থেকে তোমার রাসায়নিক পদার্থগুলো বের হয়। হতে পারে সেটা টিস্যু থেকে, হতে পারে সেটা ব্যাকটেরিয়ার নিজের দেহ থেকে, হতে পারে সেখানকার যে তোমার রক্ত জমাট বাঁধে সেই প্রক্রিয়া থেকে। এই যে রাসায়নিক পদার্থগুলো বের হয়, বের হওয়ার সাথে সাথেই ফ্যাগোসাইট কোষগুলো জানতে পারে অমুক জায়গাতে একটা তোমার বহিরাগত বস্তু এসেছে যা দেহের জন্য ক্ষতিকর, তাকে আমাকে মারতে হবে। তখন তারা সবাই সেখানে এগিয়ে আসে। এই যে সে অ্যাক্টিভ হলো, সক্রিয় হলো, তার নাম দিয়েছি আমরা অ্যাক্টিভেশন। আর অ্যাটাচমেন্ট কি? অ্যাটাচমেন্টে খুব চমৎকার একটা বিষয় খেয়াল করবা, ম্যাক্রোফেজ যারা ফ্যাগোসাইট কোষ হিসেবে কাজ করে তাদের কিন্তু শরীরে এক ধরনের রাসায়নিক রিসেপ্টর আছে। রাসায়নিক রিসেপ্টর আছে। ওই রাসায়নিক রিসেপ্টরগুলো অণুজীব যারা তাদের নির্দিষ্ট প্যাটার্নকে আটকাতে পারে। তাহলে আমি কি বললাম? যে ম্যাক্রোফেজ তার কি আছে? রিসেপ্টর, লাইক দিস, আমার হাতটা হলো রিসেপ্টর। আর যে তোমার অণুজীবগুলো তাদের একটা কি আছে? নির্দিষ্ট প্যাটার্ন আছে, ওই প্যাটার্নকে সেভাবে ক্যাচ করে ফেলে। এই সে অ্যাটাচমেন্ট হয়ে গেল। দিস ইজ রিসেপ্টর ফ্রম ম্যাক্রোফেজ অ্যান্ড দিস ইজ মাইক্রো অর্গানিজম, অণুজীব। এই রিসেপ্টর এর সাথে অ্যাটাচ হয়ে গেল। এখন মাইক্রোফেজ এবং অণুজীব এই একত্রিত হলো। এখন এই যে অণুজীবটা আছে, অণুজীবটাকে ক্ষণপথগুলো একত্রিত হয়ে তাকে যে ভিতরে প্রবেশ করে নিল তার নাম দিয়েছি আমরা ইনজেকশন বা ভক্ষণ। দিস ইজ ইনজেকশন। খেয়াল করেছ? তাহলে এই যে অণুজীবটাকে যে প্রক্রিয়া সেটা দেহের ভিতরে নিয়ে গেল তার নাম দিয়েছি আমরা কি? ইনজেকশন। এবং তোমাদের আরেকটু কথা আমি বলতে চাই, ফ্যাগোজোম কি? এই যে একটা গহ্বর তৈরি হলো, এই গহ্বরটার নাম হলো ফ্যাগোজোম। এর চারপাশে একটা ঝিল্লি আছে, আবরণ আছে। এই ঝিল্লিযুক্ত যে গহ্বর তার নাম হলো কি? ফ্যাগোজোম। এবং একটা পর্যায়ে দেখো লাইসোজোম এসে এই ফ্যাগোজোমের সাথে একীভূত হয়। একীভূত হলে ফ্যাগোজোম এবং লাইসোজোম দুইটাকে একসাথে আমরা বলছি ফ্যাগোলাইসোজোম। এবং এই যে অণুজীবটাকে মেরে ফেলা, অণুজীবটাকে পরিপাক করা, এর মূল কাজটি করবে হলো লাইসোজোম। লাইসোজোমে কি থাকে? লাইসোজোম হলো এনজাইমের একটা প্যাকেট। এতে অনেক ধরনের এনজাইম থাকে। যেমন আমি বলতে পারি প্রোটিয়েস এনজাইম, লাইগেজ এনজাইম, লাইসোজাইম এনজাইম, নিউক্লিয়াস এনজাইম এবং হাইড্রোজেন পারক্সাইড। তাহলে এনজাইমের নামগুলো একটু খেয়াল করতে হবে। কেমন? কি বললাম? নিউক্লিয়াস এনজাইম, প্রোটিয়েস এনজাইম, লাইগেজ এনজাইম, লাইসোজাইম এনজাইম এবং হাইড্রোজেন পারক্সাইড। এই এনজাইমগুলোর কার্যকারিতায় এই অণুজীবটা মারা যায়। অণুজীবের দেহের বিভিন্ন অংশ পরিপাক হয়ে যায়। পরিপাক হওয়ার পরে সে অণুজীবটা ধ্বংস হয়ে গেল। কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে তোমাদেরকে, অণুজীবের সবগুলো অংশ পরিপাক হয় না। তার কিছু অংশ আছে যেটা অপাচ্য, যেটা ক্ষতিকর, যেটা বিষাক্ত, সেটা তখন থেকে যায় শরীরে। তাকে যে প্রক্রিয়ায় দেহ থেকে বের করে দেওয়া হয় সেই প্রক্রিয়াটার নাম হলো এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় দেহ থেকে
অণুজীবের বিষাক্ত অংশকে বের করে দেওয়া হয়। এখানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় দুই ধরনের কোষের কথা বেশি বলি, একটা হলো ম্যাক্রোফেজ, একটা হলো নিউট্রোফিল। যারা নিউট্রোফিল তারা এই বিষাক্ত পদার্থটাকে দেহ থেকে আর বের করতে পারে না, সে তার দেহের মধ্যে থেকে যায় এবং কখনো কখনো সেটা সাইটোপ্লাজমে চলে আসে। ফলে নিউট্রোফিল ব্যাকটেরিয়াকে এনগাল্ফ করার পরে মারা যায়। কিন্তু যারা ম্যাক্রোফেজ, রিমেম্বার ম্যাক্রোফেজ হলো প্রধান ফ্যাগোসাইটিক কোষ, যারা তোমার ম্যাক্রোফেজ তারা কিন্তু এই বিষাক্ত পদার্থগুলোকে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় দেহ থেকে বের করে দিয়ে পুনরায় আবার নতুন করে অণুজীবকে ভক্ষণ করার জন্য তারা প্রস্তুত হতে পারে। তাহলে এই হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার বর্ণনা। আমি ফ্যাগোজমের কথা বলেছি, ফ্যাগোলাইসোজমের কথা বলেছি, ডাইজেশনের কথা বলেছি এবং ডিসচার্জ বা এক্সোসাইটোসিসের কথা বলেছি। তাহলে পরীক্ষায় যদি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার ব্যাখ্যা চাওয়া হয় তাহলে তুমি এরকম একটা চিত্র সুন্দর করে এঁকে দিবে, চিত্রটা সুন্দরভাবে লেবেলিং করবে এবং চিত্রের যে প্রসেসগুলো আমরা বলেছি, যে ধাপগুলো বলেছি তার সুন্দর একটি বর্ণনা দিয়ে দিবে। এভাবেই তোমার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার ব্যাখ্যা হয়ে যাবে। তাহলে আমরা তোমাদেরকে ফ্যাগোসাইটোসিসও শেষ করলাম। এখন আমরা আলোচনা করব কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেমে এটা কি সহজে মনে রাখবা, 20 ধরনের প্লাজমা প্রোটিনের একটা সমষ্টি। 20 ধরনের প্লাজমা প্রোটিনের একটি সমষ্টি যারা রক্তের মধ্যে সবসময় প্রবাহমান থাকে এবং এরা তোমার অণুজীবদের ধ্বংস করার কাজে এবং টিস্যুকে পুনর্গঠন করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর কমপ্লিমেন্ট সিস্টেম তৈরি হয় যকৃত থেকে। তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম কি? যকৃত থেকে উৎপন্ন 20 ধরনের প্লাজমা প্রোটিনের একটি সমষ্টি। আমাদের এর পরবর্তী অংশটা হলো কি? ইন্টারফেরন। আমি ব্র্যাকেটে লিখেছি সাইটোকাইন্স। এখানে একটু ইন্টারফেরন হলো এক ধরনের সাইটোকাইন। ইন্টারফেরন হলো এক ধরনের সাইটোকাইন্স। তাই সাইটোকাইন্সটা আমাকে আগে জানতে হবে। পরীক্ষায় বা পড়ার সময় সবসময় সহজভাবে বোঝার চেষ্টা করবা, তাহলে তোমার জন্য পড়াটা ইজি হয়ে যাবে। আমি যদি বলি সাইটোকাইন্স কাকে বলে, তুমি তখন সহজ উত্তর দিবা যে রাসায়নিক পদার্থের মাধ্যমে ফ্যাগোসাইটে ইমিউন সিস্টেমের অন্তর্গত কোষগুলো পরস্পর যোগাযোগ রাখে তাদেরকে বলা হয় সাইটোকাইন্স। তাহলে আমি কি বললাম? আমি বললাম হচ্ছে যে প্রক্রিয়াতে ইমিউন সিস্টেমের অন্তর্গত কোষগুলো পরস্পর যোগাযোগ করে থাকে তার নাম হচ্ছে সাইটোকাইন্স। সাইটোকাইন্স হিসাবে বেশ কয়েকটি আছে, খুব বেশ ভালোভাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তার মধ্যে একটা নাম হচ্ছে ইন্টারফেরন, ইন্টারলিউকিন ইত্যাদি। ইন্টারলিউকিনস ইত্যাদি। সাইটোকাইন্স এর মধ্যে আবার কতগুলো এদের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন ধরো কি, এরা হচ্ছে
প্রোটিনধর্মী পদার্থ, এদের অর্ধায়ু কম, এরা হলো দ্রবণীয়, অধিকাংশ ক্ষেত্রে এরা দ্রবণীয়, এবং এরা সীমিত এলাকায় অর্থাৎ অল্প পরিসরে, হ্যাঁ, অল্প দূরত্বে। তাহলে কি বললাম, এরা প্রোটিনধর্মী পদার্থ, এদের অর্ধায়ু কম, এরা অধিকাংশ ক্ষেত্রে এরা দ্রবণীয়, হ্যাঁ, এবং ক্ষুদ্রকণা বিশিষ্ট, দ্রবণীয় এবং ক্ষুদ্রকণা, এবং এরা কিন্তু অল্প ডিস্টেন্সে যোগাযোগ করতে পারে, লং ডিস্টেন্সে এরা যোগাযোগ রাখতে পারে না। এই ধরনের সাইটোকাইন্সের মধ্যে উল্লেখযোগ্য কি? উল্লেখযোগ্য হলো ইন্টারফেরন, ইন্টারলিউকিন, কেমোকাইন ইত্যাদি। তাহলে আশা করি তোমরা সাইটোকাইন্স কি এটা বুঝতে পেরেছ। আমাদের এর পরবর্তী অংশটুক চলে আসবে হচ্ছে তোমার ইন্টারফেরন নিয়ে একটু কথা বলবো। ইন্টারফেরন হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট প্রোটিন বা গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ, যারা ভাইরাস আক্রান্ত কোষ থেকে নিঃসৃত হয়ে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি করতে বাধা দেয়। তাহলে এখানে একটা কথা আমি বললাম, ভাইরাস আক্রান্ত কোষ বা টিউমার আক্রান্ত কোষ, এই ধরনের কোষ থেকে কে বের হবে? এই ধরনের কোষ থেকে বের হবে ইন্টারফেরন। ইন্টারফেরন বের হয়ে সে কী করবে? সে করবে কি, আশেপাশের কোষ যারা আছে ওদেরকে সতর্ক করে দিবে যে তোমরা সাবধান, সতর্ক করে দিবে, সতর্ক করে দিবে কাকে? অন্যান্য কোষকে সতর্ক করবে, অন্য কোষকে সতর্ক করবে যে এটা হচ্ছে ভাইরাস, তোমরা এর প্রতি রিয়াকশন দেখাইবা না, তোমরা এর প্রতি সংবেদনশীলতা কমিয়ে দাও। অর্থাৎ অন্য কোষগুলোকে সতর্ক করে দিল কে? ইন্টারফেরন। এইভাবে ইন্টারফেরন ভাইরাসের সংখ্যা বৃদ্ধিতে বাধা দেয় এবং অন্য কোষগুলোকে সুরক্ষা দেয়। ইন্টারফেরন তাহলে কি? ইন্টারফেরন হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট এক ধরনের প্রোটিন বা গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ, যা ভাইরাস আক্রান্ত কোষ থেকে বা টিউমার আক্রান্ত কোষ থেকে নিঃসরণ হয়। এদের মেইন কাজ হলো এরা অন্যান্য কোষগুলোকে ভাইরাস সম্পর্কে সতর্ক করে দেয় এবং অন্যান্য কোষগুলোকে ভাইরাসের প্রতি তার যে সংবেদনশীলতা এটাকে তারা কমিয়ে দেয়। এই হচ্ছে ইন্টারফেরন। আমরা এখন যেটা নিয়ে কথা বলবো এটা হলো প্রদাহ। প্রদাহকে ইংরেজি বলা হয় ইনফ্লামেশন। প্রদাহ অনেক কারণ হতে পারে, যেমন ধরো আমরা যদি বলি আমাদের যদি কোনো কারণে ক্ষত সৃষ্টি হয় তাহলে প্রদাহ হতে পারে। আমরা যদি কোনো রাসায়নিক পদার্থ দ্বারা আক্রান্ত, রাসায়নিক পদার্থ দ্বারা প্রদাহ সৃষ্টি হতে পারে। তারপরে আমরা ট্রমা, দুর্ঘটনার কারণে হতে পারে, বা অন্য যে কোনো কারণে আমাদের এই কোনো একটি কোষ যদি আক্রান্ত হয় তাহলে সেখানে তোমার প্রদাহ হতে পারে। তাহলে প্রদাহ যখন হবে তখন ওই জায়গাতে তোমার কিছু প্রতিক্রিয়া দেখা দিবে। কি প্রতিক্রিয়া দেখা দিবে? সহজে যদি বলি আমরা 5টি প্রতিক্রিয়া খেয়াল করতে পারবো। ওই জায়গাটা লাল হয়ে যাবে, ওই জায়গাটা ফুলে যাবে, ওই জায়গাতে ব্যথা হবে, ওই জায়গার অঙ্গটি সাময়িকভাবে অকার্যকর হয়ে যাবে, অর্থাৎ তার কাজ করার ক্ষমতাটা সে হারিয়ে ফেলবে। তাহলে লাল হয়ে যাবে, ফুলে যাবে। আরেকটি বিষয় হলো ওই জায়গার তাপমাত্রা বেড়ে যাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি জানলাম? যে ইনফ্লামেশন বা প্রদাহ এটা আমাদের সবার জীবনে হবে।
আমরা যখনই অসুস্থ হব তখনই সেখানে ইনফ্লামেশন হবে। এটা নিয়ে লড়াই আমাদের সবসময় চলবে। ইনফ্লামেশন হলে কি হতে পারে? ক্ষত থেকে হতে পারে, রাসায়নিক পদার্থ থেকে হতে পারে, ট্রমা থেকে হতে পারে, যে কোনো কারণে যদি আমি ব্যথা পাই সেখান থেকে হতে পারে, হ্যাঁ, যদি অন্য যে কোনো কারণ হতে পারে। যখনই আমার কোনো জায়গায় ইনফ্লামেশন হবে বা প্রদাহ হবে, সেই জায়গায় কি হয়? লাল হয়ে যায়, সেই জায়গা ফুলে যায়, সেই জায়গায় কি হয়? ব্যথা সৃষ্টি হয়। সেই অঙ্গটি সাময়িকভাবে তার কার্যক্ষমতায় হারিয়ে ফেলে, তারপরে একটু হারিয়ে ফেলে, তারপরে তাপমাত্রা বেড়ে যায়। এখন ঘটনাটা সেখানে কি হয়, কেন সেখানে প্রদাহ হয়, এটা যদি আমি বুঝতে পারি তাহলে আমার জন্য বিষয়টা মনে রাখাটা একটু সহজ হয়ে যাবে। যেমন ধরো আমি এখানে একটা রক্তনালী আঁকলাম, আর মনে করো এইখানে আমার যে টিস্যুগুলো আছে, মনে করো এখানে আমাদের টিস্যু আছে, শরীরের বিভিন্ন টিস্যু থাকে, এই টিস্যুগুলো আছে। এই একটি টিস্যুতে আমার এইখানে প্রদাহ সৃষ্টি হয়েছে। তাহলে এইখান থেকে কেমিক্যালসগুলো বের হবে। কি কেমিক্যালস বের হবে? আমি যদি বলি এখানে কেমিক্যালস হিসাবে আমি পাবো মনে করো হিস্টামিন, হ্যাপারিন। স্পেশালি হিস্টামিন যখন বের হয় তখন এই হিস্টামিনটা গিয়ে এই রক্তনালীটার তোমার আয়তনটা বাড়িয়ে দেয়। তাহলে রক্তনালী তখন কি হয়ে যাবে? তখন রক্তনালীটা অনেক বড় হয়ে যাবে। বুঝতে পেরেছ? অর্থাৎ এরকম দেখো রক্তনালীটা অনেক বড় হয়ে গেছে। বড় হওয়ার কারণে কি হবে? এর ভিতর দিয়ে অনেক রক্ত প্রবাহিত হতে পারবে, রক্ত প্রবাহের পরিমাণটা বেড়ে যাবে। বুঝতে পারছ? আর কি হবে? এই রাসায়নিক পদার্থটি এই রক্তনালীটার ভেদন ক্ষমতাটা বাড়িয়ে দেয়। এই ভেদন ক্ষমতাটা বাড়িয়ে দিল। ভেদন ক্ষমতা বাড়িয়ে দেওয়াতে কি হলো? এইখান দিয়ে ফ্যাগোসাইট কোষগুলো এখানে সহজেই চলে আসতে পারবে। তাহলে এখানে কারা চলে আসবে? এখানে তোমার বিভিন্ন রকম ফ্যাগোসাইটিক কোষগুলো, এই ফ্যাগোসাইটিক কোষগুলো, হ্যাঁ, যে কোষগুলো ভিতরে ছিল, এই ফ্যাগোসাইট কোষগুলো এদিক দিয়ে বেরিয়ে আসবে। কেমন? এই যে ফ্যাগোসাইট কোষগুলো চলে আসলো, তাহলে যেই জায়গায় প্রদাহ হয় ওই জায়গায় আমরা কি পাবো? ওই জায়গায় আমরা অনেক বেশি সংখ্যক ফ্যাগোসাইট কোষ পাবো। ওইখানে আমরা ফাইব্রিনোজেন পাবো। এই উপাদানগুলো কিভাবে আসছে? এই উপাদানগুলো কোষিক জালিকা থেকে ভেদন করে এখানে চলে এসেছে। কে নিয়ে এসেছে? হিস্টামিন এবং এই জাতীয় রাসায়নিক পদার্থের ক্ষরণের কারণে এটা হয়েছে। আর রক্ত প্রবাহ বেশি হওয়ার কারণে ওই জায়গায় রক্ত লাল হয়ে যায়, টেম্পারেচার বেড়ে যায়। আর রক্ত প্রবাহ বেশি হওয়ার কারণে ফ্যাগোসাইট কোষগুলো এখানে সহজে অতি দ্রুত বেশি পরিমাণে চলে আসে। এখন প্রদাহ হতে লাভ কি? এই যে প্রদাহটা হলো, প্রদাহ হতে আমরা লাভ কি? প্রদাহ তিনটি গুরুত্বপূর্ণ কাজ করে। কি কি? এক, তোমার অণুজীব যারা আছে, অণুজীবদের বিস্তারকে তারা হ্রাস করে ফেলে, বিস্তার কমিয়ে দেয়। অণুজীবের বিস্তারটা কমিয়ে দেয়। দেন কি করে? আক্রান্ত এলাকার টিস্যুকে ক্ষয়পূরণ করে বা পুনর্গঠন করে। ঠিক আছে? অণুজীবের বিস্তার কমিয়ে দেয়, টিস্যুর ক্ষয়পূরণ করে এবং প্রদাহটাকে ওই মানে অঙ্গের যে ক্ষতিটা হয়েছে এটাকে আর স্প্রেড হতে দেয় না, ক্ষতির আর স্প্রেড হতে দেয় না। তাহলে ওই প্রদাহ অঞ্চলটাকে প্রদাহ আর হবে না, প্রদাহ অঞ্চলের যে ক্ষতিটা হয় এটা আর বিস্তার লাভ করবে না, বিস্তার লাভ করে না। তাহলে এই হচ্ছে প্রদাহের বেনিফিট। তো প্রদাহ হলে কি হয়? অণুজীবদের বিস্তারটা কমে যায়, অণুজীব আর নিজেকে আরও ধ্বংস করার জন্য ক্ষমতাবান করতে পারে না, যার কারণে প্রদাহ থেকে ওই ক্ষতিটা কম হয় শরীরের। আর কি হয়? যেখানকার
প্রদাহ হয়েছে ওইখানকার টিস্যুকে তারা পুনর্গঠন করে দেয়। এই হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ, এবং প্রদাহ হলে আমাদের এই উপকারগুলো হয়ে থাকে। তাহলে আমি তোমাদের বললাম প্রদাহ কাকে বলে। তো প্রদাহের লক্ষণ কি? 5টা লক্ষণের কথা বলে ফেলবে, যে সেখানকার টেম্পারেচার বেড়ে যাবে, যে অঙ্গে প্রদাহ হবে সেখানে রক্ত প্রবাহ বেড়ে সেটা লাল হয়ে যাবে, ফুলে যাবে, এবং সেখানকার ব্যথা হবে, তোমার ওই অঙ্গটি সাময়িকভাবে একটু অকার্যকর হয়ে যাবে। এবার আসো জ্বর। জ্বর হলে আমরা আতঙ্কিত হই অবশ্যই। যখন টেম্পারেচার খুব বেশি হয় অবশ্যই সেটা আতঙ্কের কারণ হয়, কিন্তু জ্বর যদি অল্প তাপমাত্রায় হয় তাহলে কিন্তু আমাদের শরীরের অনেক উপকার হয়। জ্বর হওয়া মানে সহজে বুঝতে হবে শরীরের ভিতরে অণুজীবের বিরুদ্ধে আমাদের ইমিউন সিস্টেম লড়াই করছে। জ্বর হলে কি সুবিধা হয়, সুবিধাগুলো আমি বলছি, একটু খেয়াল করে দেখো। জ্বর হলে ফ্যাগোসাইট কোষের ক্ষমতা বৃদ্ধি পায়, ঠিক আছে? অর্থাৎ ফ্যাগোসাইট কোষগুলো অধিক ক্ষমতা নিয়ে আরও ভালোভাবে কাজ করতে পারে। জ্বর হলে কি হয়? জ্বর হলে তোমার অণুজীব তাদের বংশবৃদ্ধি ব্যাহত হয়। অণুজীবের বংশবৃদ্ধি ব্যাহত হয়। জ্বর হলে আমাদের যে টিস্যু আছে, টিস্যুর বিপাকীয় হার বেড়ে যায়, বিপাকীয় হার বৃদ্ধি পায়, এবং টিস্যুর পুনর্গঠন ক্ষয়পূরণ হয়। তাহলে জ্বর হলে কি হয়? জ্বর হলে ফ্যাগোসাইট কোষের ক্ষমতা বেড়ে যায়। জ্বর হলে অণুজীব তার বংশবৃদ্ধিকে আগের মতো আর করতে পারে না, তার বংশবৃদ্ধিটা ব্যাহত হয়। টিস্যুর বিপাকীয় হারটা বেড়ে যায় এবং আমাদের টিস্যু ক্ষয়পূরণ করতে সক্ষম হয়। সুতরাং অল্প মাত্রায় জ্বর হলে সেটা আমাদের শরীরের জন্য ভালো। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি সেগুলো হলো দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের যে রাসায়নিক যে পদার্থগুলো এবং রাসায়নিক যে প্রক্রিয়াগুলো এই সম্পর্কে তোমাদের একটু ব্যাখ্যা দিয়েছি। এবং এখানে আরেকটি কথা একটু বলে রাখি, তোমাদের আরেকটি শব্দ, এটা নিয়ে আমরা তৃতীয় স্তরেও কথা বলবো, তবুও এখন এই দ্বিতীয় স্তরে কথাটা মাঝে মাঝে একটু আসবে, সেটা একটু জানতে হবে। অপসোনাইজেশন, সহজ কথায় মনে রাখবা, অপসোনাইজেশন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। অপসোনাইজেশন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, অর্থাৎ ফ্যাগোসাইট কোষগুলো খুব সহজেই অণুজীবদের ধ্বংস করতে পারে। অপসোনাইজেশন কি? সহজ ভাষায় যদি বলি, এখানে অ্যান্টিজেন, ঠিক আছে, অ্যান্টিজেনকে ঘিরে অ্যান্টিবডির একটি আবরণ। এই অ্যান্টিবডিকে দেখেই ফ্যাগোসাইট খুব সহজে তাকে চিনতে পারে এবং ধ্বংস করতে পারে। তাহলে অপসোনাইজেশন হলো সেই প্রক্রিয়া, যেই প্রক্রিয়াতে অ্যান্টিজেনের চারপাশে অ্যান্টিবডির একটি আবরণ সৃষ্টি হয় এবং অ্যান্টিবডির আবরণ সৃষ্টি হওয়ার কারণে ফ্যাগোসাইট কোষের পক্ষে তাকে শনাক্তকরণ করা সহজ হয় এবং যার ফলে সে খুব সহজেই ধ্বংস করতে পারে অণুজীবকে। এই হলো অপসোনাইজেশন, এবং অপসোনাইজেশন প্রক্রিয়ার কারণে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা
ত্বরান্বিত হয়। অপশনালাইজেশন নিয়ে আমরা তৃতীয় স্তরে আরও কথা বলবো। মোটামুটিভাবে আমি তোমাদেরকে মানব প্রতিরক্ষার দ্বিতীয় স্তর ব্যাখ্যা করেছি। এবার আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তবে আমি এখানে ওই যে একটা কথা বলেছি অ্যান্টিবডির প্রকারভেদ, এই নিয়ে একটু কথা বলবো। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি প্রথম ক্লাসে একটা অ্যান্টিবডির ছবি এঁকেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম বাসায় কিন্তু অ্যান্টিবডির ছবিটা বারবার আঁকবে, অ্যান্টিবডি গঠনটা পড়ার একটু চেষ্টা করবে। আর এখনই তারই ধারাবাহিকতায়, কারণ আমরা তৃতীয় প্রতিরক্ষা স্তরে যখন যাব তখন আমরা অ্যান্টিবডি কাকে বলে, অ্যান্টিবডি কত প্রকার, অ্যান্টিবডি অ্যান্টিজেন কীভাবে কাজ করে, এই বিষয়গুলো ব্যাখ্যা করব। এখন থেকে যদি একটু পড়ে রাখো তাহলে আমাদের নেক্সট ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যান্টিবডিকে আমরা ইমিউনোগ্লোবিউলিন বলি। ইমিউনোগ্লোবিউলিন, ইমিউনোগ্লোবিউলিন বলি এবং এদেরকে আমরা মূলত 5টি ভাগে ভাগ করি। আইজিএ, আইজিডি, আইজিই, আইজিএম, আইজিজি এবং আইজিএম। আইজিটা আসছে ইমিউনোগ্লোবিউলিন থেকে। ইমিউনোগ্লোবিউলিনকে সংক্ষেপে আমরা লিখি আইজি। তাহলে অ্যান্টিবডি কয় প্রকার? অ্যান্টিবডি 5 প্রকার। আইজিএ, আইজিডি, আইজিই, আইজিজি, আইজিএম। এদের এই 5 প্রকার অ্যান্টিবডি, এদের বৈশিষ্ট্যগুলো তোমাকে শিখতে হবে এবং এদের মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি তোমাকে করতে হবে এবং এই অংশটুকু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউর এমসিকিউ। আমরা সচরাচর এখান থেকে প্রশ্ন পাব, তাই এখানে একটু পড়তে হবে। তো আমি একটু সহজে যদি বলি তুমি কী করে মনে রাখবে, আমি জাস্ট 2-একটা টিপস তোমাদের বলে দিব, বাকিটি তোমরা বাসায় পড়ে এদের মধ্যে একটা চার্ট তৈরি করবা, কম্পারেটিভ একটা চার্ট তুমি তৈরি করবা। আমি শুধু এটুকু বলবো, যেমন ধরো আইজিজি, জি মানি গ্রেট, জি মানি গ্রেট, গ্রেট মানি এরা পার্সেন্টেজে সবচেয়ে বেশি। কত পার্সেন্ট এরা? 75 থেকে 80%। ঠিক আছে, জি মানি গ্রেট, গ্রেট ইন পার্সেন্টেজ। তাহলে যদি বলা হয় শরীরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ইমিউনোগ্লোবিউলিন কারা, উত্তরে বলবা আইজিজি। এবং এদের একটা বিশেষ বৈশিষ্ট্য মনে রাখতে হবে, সেটা কি? এরা অমরাকে অতিক্রম করতে পারে। এরা অমরাকে অতিক্রম করতে পারে। আবার আসো আইজিএম। এম মানি মাইটি, মাইটি মানি শক্তিশালী। অর্থাৎ যত ধরনের ইমিউনোগ্লোবিউলিন আছে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে আকারে বড় আইজিএম। দে আর মাইটি। এবং কত পার্সেন্ট? যদি এটা বলি, এরা হলো 5 থেকে 10%। এবং এদের কি মনে রাখতে হবে? এরা আকারে সবচেয়ে বড়, আকারে বড় এবং শক্তিশালী। ঠিক আছে, আবার আসো আইজিএ যদি বলি, এর পরিমাণ 10 থেকে 15% এবং এটা হচ্ছে মাতৃ দুগ্ধে থাকে, মায়ের দুধে থাকে এই অ্যান্টিবডি। তার নাম কি? আইজিএ। এর পার্সেন্টেজ কত? 10 থেকে 15%। আইজিই এ সবচেয়ে কম, 0.1%। এবং এ কি করে? এ মাস্ট কোষকে এবং ব্যাসোফিলকে
হেপারিন নিঃসরণে সাহায্য করে। মাস্ট কোষ এবং ব্যাসোফিলকে হেপারিন নিঃসরণে সাহায্য করে এবং এরা পরজীবী ধ্বংস এরা ভূমিকা রাখে। আইজিডি এর পরিমাণ 0.2%। এরা কি করে? বি লিম্ফোসাইটকে বি লিম্ফোসাইটকে কি করে তারা? অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। তাহলে আমি কি বললাম? দেখো, আমি খুব সহজে মনে রেখেছি। আমি প্রথমে বলেছি জি মানে গ্রেট ইন পার্সেন্টেজ। কত পার্সেন্ট? 75 থেকে 80%। সবচেয়ে বেশি সংখ্যক পার্সেন্টেজ হলো এরা, এবং এরা অমরা বা প্লাসেন্টা ভেদ করে শিশুর দেহে যেতে পারে। আইজিএম, এম মানে মাইটি মানে এরা আকারে সবচেয়ে বড়, আকারে সবচেয়ে শক্তিশালী। তাদের কত পার্সেন্ট? 5 থেকে 10%। আইজিএ 10 থেকে 15%। এরা মায়ের দুধে এদেরকে পাওয়া যায়। আইজিডি 0.2%। এরা বি লিম্ফোসাইটকে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। আইজিই এরা সবচেয়ে কম। এরা মাস্ট কোষ কিংবা ব্যাসোফিলকে হেপারিন তৈরিতে সাহায্য করে। এরা অ্যালার্জির প্রতি প্রতিক্রিয়া দেখায় এবং এরা পরজীবী ধ্বংসে ভূমিকা রাখে। সুতরাং এটা একটু খেয়াল করতে হবে। আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে। ক্লাসের শুরুতে আমি বলেছিলাম আমি আজকে প্রতিদিনই হয়তো ক্লাসে একটু একটু করে বলে দিব। সেটা হচ্ছে তোমাদের সৃজনশীল পরীক্ষা পদ্ধতি আর আমাদের আগের সনাতন পদ্ধতির মধ্যে একটু পার্থক্য আছে। তো এই পার্থক্যটা একটু তোমাদের রিয়েলাইজ করতে হবে এবং সেইভাবে তোমাদের পড়া তোমাদের তৈরি করতে হবে। ঠিক আছে? তোমরা একটু খেয়াল করে শুনো। তোমাদের আমরা যেমন বিগত সময়ে যখন ক্লাসে পড়াতাম, আমরা তখন বলতাম, যেমন আমি যদি মানবদেহের প্রতিরক্ষা আসতো, তাহলে আমি মানবদেহের প্রতিরক্ষা চ্যাপ্টারটায় প্রথমে লিখে দিতাম এই কয়টা প্রশ্ন সংজ্ঞা লিখো, মনে করো 8-10টা দিতাম, বিষয় বলতাম যে এদের সংজ্ঞাটা শিখবা। তারপরে বলতাম কতগুলো প্রশ্ন দিয়ে দিতাম যে প্রথম প্রতিরক্ষা স্তর ব্যাখ্যা করো, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর বর্ণনা করো, তৃতীয় প্রতিরক্ষা স্তর বর্ণনা করো, একটি অ্যান্টিবডির গঠন চিত্র সহ বর্ণনা দাও, অ্যান্টিবডি কত প্রকার সেটা আলোচনা করো। ঠিক আছে? এইভাবে প্রশ্নগুলো আমরা শিখাইতাম। সংজ্ঞা দিয়ে দাও বললে আমরা বলতাম যে ইন্টারফেরনের সংজ্ঞা দাও, ফ্যাগোসাইটোসিসের সংজ্ঞা দাও, ঠিক আছে, অ্যান্টিজেনের সংজ্ঞা দাও, অ্যান্টিবডির সংজ্ঞা দাও। বাট রিমেম্বার, এখনকার পরীক্ষায় কিন্তু এইভাবে প্রশ্নটা হবে না। ছেলে মেয়েদের সহ আমাদেরও একটা সাধারণ প্রবণতা হলো আমরা কতগুলো প্রশ্ন নোট করে দিই। মনে করো আমি একটা প্রশ্ন নোট করে দিলাম যে অ্যান্টিবডির গঠন চিত্রসহ বর্ণনা করো, অথবা আমি একটা প্রশ্ন নোট করে দিলাম মানবদেহের প্রতিরক্ষার দ্বিতীয় স্তর বর্ণনা করো। তুমি খুব সুন্দরভাবে নোট করেছ, ভালো করে শিখেছ এবং তুমি বলছো যে আমি এই অধ্যায় থেকে 5টি প্রশ্ন নোট করেছি। কোনো সময় আমরা শিক্ষকরা বলে দিচ্ছি এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার সম্ভাবনা খুবই বেশি। কিন্তু এই ধরনের কথা এখন বলার কোনো সুযোগ নাই। এর কারণ হলো তুমি যখন পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাইবা, তুমি যখন সৃজনশীল প্রশ্নটা হাতে পাইবা, তখন তুমি দেখবা যে কোনো প্রশ্নই তুমি যেভাবে নোট করেছ হুবহু তার উত্তর চেয়ে বসেছে এমন একটা প্রশ্ন পরীক্ষায় আসবে না। তাহলে পরীক্ষায় প্রিপারেশন কী করে নিবা? সহজ কথা, যে বইটা ভালো মতো পড়বা, বইয়ের প্রতিটি অংশ ভালো করে জানবে এবং বিষয় সম্পর্কে যার আইডিয়া স্পষ্ট, সে উত্তর করতে পারবে। এবং তুমি যখন প্রশ্নটা পড়বা, প্রশ্ন পড়ার সময় দেখবা তুমি যে প্রশ্নগুলো নোট করেছো হুবহু সেইভাবে একটি প্রশ্ন আসে নাই। এমন কিছু প্রশ্নের উত্তর তোমার কাছে চাওয়া হয়েছে যার উত্তর দিতে হলে তোমার বইয়ের ওই অধ্যায়টি সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা থাকা আবশ্যক।
তাই আমি যেটা বলবো সেটা হলো এই যে এই ধরনের প্রশ্নের প্রতি তোমরা এইভাবে প্রিপারেশন নিবে না। তোমাদের প্রথম কাজ হবে তোমরা বারবার বইটি পড়বে এবং একই বিষয়ের উপরে একাধিক বই পড়বে এবং বইয়ের প্রতিটি অংশ, প্রতিটি লাইন, প্রতিটি বিষয় তোমাকে ভালো করে অনুধাবন করতে হবে। তারপরেও কিছু কথা থেকে যায় যে বিষয়গুলো অধিকতর গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো সম্পর্কে তোমার ধারণা একটু ভালো করার জন্য তুমি হয়তো সেটাকে নোট করতে পারো, কিন্তু তোমাকে বারবার বিষয়টা পড়ে তার গভীরে প্রবেশ করতে হবে। আগামীতে আমি কিছু উদাহরণ দিয়ে দেখাবো যে বোর্ডের প্রশ্ন কিভাবে আসে আর তোমরা কিভাবে প্রস্তুতি নিবে। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসলাম। আমি আজকে তোমাদের কি পড়ালাম আমি এখন একটু সামারাইজ করি। আমি প্রথমেই আজকে তোমাদের মানব প্রতিরক্ষার দ্বিতীয় স্তরের মধ্যে যে রাসায়নিক পদার্থগুলো ভূমিকা রাখে এবং যে রাসায়নিক প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়ে থাকে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমি তোমাদেরকে প্রথমে বলেছি কেমোট্যাক্সিস, তারপর বলেছি ফ্যাগোসাইটোসিস, তারপরে বলেছি কমপ্লিমেন্ট সিস্টেম, তারপরে বলেছি ইন্টারফেরন অর্থাৎ সাইটোকাইন্স, তারপরে ব্যাখ্যা করেছি প্রদাহ, তারপরে বলেছি জ্বর, এবং সর্বশেষ আমি ইন এডিশন অতিরিক্ত হিসাবে আমি অ্যান্টিবডির প্রকারভেদ নিয়ে একটু আলোকপাত করেছি। তোমাদের আজকের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। সে হোমওয়ার্কটা কি সবাই একটু দেখে নাও। তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে, নিশ্চয়ই তোমরা একটু খেয়াল করে দেখবে আমি প্রতিদিনই প্রতিটি ক্লাসের পর একটা হোমওয়ার্ক দিই। তোমরা যদি হোমওয়ার্কটি আমার কথা মতো আদায় করে থাকো, আশা করি বিষয়টি বুঝতে, অনুধাবন করতে এবং বিষয় সম্পর্কে তোমার সম্যক ধারণা অর্জন করতে খুব সহায়ক হবে। তাই হোমওয়ার্কগুলো তুমি একটু আন্তরিকভাবে করার চেষ্টা করবা। আজকে দুইটা হোমওয়ার্ক থাকবে। প্রথম হোমওয়ার্ক হচ্ছে তোমরা বাসায় সুন্দরভাবে একটা চার্ট করে ফেলো। একটা চার্ট করে ফেলো। এই চার্ট করে তোমরা এখানে লিখবা রাসায়নিক পদার্থ অথবা রাসায়নিক প্রক্রিয়া, এখানে তার হলো ব্যাখ্যা। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আমি প্রথমে লিখলাম মনে করো ক্যামোট্যাক্সিস, মনে করো আরেকটা দিলাম কি সাইটোকাইন্স। ঠিক আছে, এইভাবে তোমরা যে যে রাসায়নিক পদার্থগুলো আমি বলেছি সেগুলি লিখবা এবং তার সম্বন্ধে যা তুমি জানো সেটা পয়েন্ট আউট করে রাখবা। এটা তোমাকে এই অধ্যায়টা বুঝতে একটু সহায়তা করবে। আরেকটি হোমওয়ার্ক হচ্ছে, তোমাদের 2 নম্বর হোমওয়ার্কটা হচ্ছে তোমরা এরকম আরেকটা চার্ট করে ফেলবে। চার্টের মধ্যে এখানে লিখবা ইমিউনোগ্লোবুলিনের টাইপগুলো লিখবা। নিশ্চয় মনে আছে আমি 5 ধরনের কথা বলেছি, কেমন? এখানে তাদের বৈশিষ্ট্যগুলো লিখবা। ঠিক আছে, এবং তোমরা হয় এভাবে করতে পারো অথবা এদের মধ্যে কম্পারেটিভ স্টাডি, যেমন এরকম IgA, IgD, IgE, এভাবে একটা কম্পারেটিভ একটা চার্টও করে নিতে পারো, অ্যাজ ইউর উইশ। তাহলে প্রত্যেকটি ইমিউনোগ্লোবুলিনের নাম লিখবা এবং তাদের বৈশিষ্ট্য লিখবা। এই দুটি হলো তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, তো আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা যদি ক্লাসটি ভালোভাবে একটু দেখো এবং বাসায় যদি একটু পড়ো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তবে এখানে একটি কথা মনে রাখতে হবে, তোমাদের কথা মনে রাখতে হবে সেটা হলো এই যে তোমরা একটু ভালো করে পড়বে এবং তোমাদের যে ফিডব্যাক, যেটা আমাদের উৎসাহিত করে। তোমরা দেখেছি অনেক সংখ্যক ছেলে মেয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, প্রায় 7 শতাধিক ছেলে মেয়ে, এবং তোমাদের যে ফিডব্যাকগুলো আমরা পাই সেই ফিডব্যাকগুলো পেলে আমাদের জন্য উত্তর তৈরি করাটা বা পরবর্তী ক্লাসে তোমাদের বিষয় সম্পর্কে ধারণা পরিষ্কার করার জন্য আমরা সুনির্দিষ্ট কতগুলি স্টেপ নিতে পারি। তো তোমরা আমাদের ক্লাসগুলো ভালো করে দেখবে এবং আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।